this, my mind takes flight. আগের এপিসোডে বলেছিলাম যে মেয়েদের যে শারীরিক বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, মানসিক বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, মানে একদম ছোট থেকে একটি মেয়েকে মানসিকভাবে শক্তি দেওয়া প্রয়োজন, শারীরিকভাবে পুষ্টি দেওয়া প্রয়োজন, যাতে পরবর্তীকালে সে যখন মা হবে, মা হওয়ার উপযোগী হবে, তখন সে খুব ভালোভাবে মানে একদম পুষ্টিগুণ সম্পন্ন একটি বেবিকে ডেলিভার করতে পারে এবং মেন্টালি স্টেবল এবং মেন্টালি স্ট্রং একটি বেবিকে ডেলিভার করতে পারে। এবার আজকের যেটি প্রসঙ্গ সেটি হচ্ছে এরকম যে কৈশোরান্তে বয়ঃসন্ধিকালে মেয়েদের শরীরের পরিবর্তন হয় প্রকৃতির নিয়মে, যেটা আমি আগেই বলেছিলাম যে প্রকৃতির নিয়মের মাধ্যমেই হয়। তো এই সম্পর্কে তাদের শিক্ষাদানের প্রয়োজনীয়তাটা কি সেটার ব্যাপারে আলোচনা করব। 7-8 বছর বয়স হলে ছেলে মেয়েদের শারীরিক পরিবর্তন শুরু হয়। 11.5-12 বছর বয়সে পা দেওয়ার সাথে সাথে ছেলেদের ক্ষেত্রে থাইরয়েড উদ্দীপনা সৃষ্টি করে টেস্টিস গ্রন্থিতে তখন টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ শুরু হয়। এর প্রভাবে ছেলেদের মুখে গোঁফের রেখা দেখা যায়, গলার স্বর মোটা হয়ে যায়, শরীরের গঠনটি সম্পূর্ণ পুরুষোচিতভাবে জেগে ওঠে। সেকেন্ডারি সেক্সুয়াল সমস্ত অর্গ্যানগুলি তৈরি হয় কৈশোর শেষে, এটাই বয়ঃসন্ধিকাল। মেয়েদের ক্ষেত্রেও 11:30 পা দিলেই মেয়েদের ওভারিতে উদ্দীপনা হওয়ার সাথে শুরু হয় ডিম্বাধারী ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ। মেয়েদেরও এই সময় থেকে মহিলা সুলভ ভাব জেগে ওঠে। এই সময় নানাবিধ দৈহিক পরিবর্তন দেখা যায়, গৌণ যৌন লক্ষণাবলীর প্রকাশ ঘটে এবং যৌন মানসিকতার বিকাশ ঘটে। মেয়েদের বয়ঃসন্ধিকালের প্রধান প্রকাশ রজস্রাবে। বয়ঃসন্ধিকালে হাইপোথ্যালামাস, পিটুইটারি ও গোনাডীয় গ্রন্থির কার্যকারিতা সক্রিয় হয়, ফলে আনুষঙ্গিক লক্ষণাবলীর প্রকাশ ঘটে। মেয়েদের শরীরে চর্বিযুক্ত মেদ বাড়তে থাকে। যাদের শরীর বেশি স্থূলকায় তাদের বয়ঃসন্ধিকাল কিছু আগেই শুরু হয়। আবার যাদের রুগ্ন স্বাস্থ্য অপুষ্টিজনিত রোগে ভোগে তাদের ক্ষেত্রে দীর্ঘায়িত বয়সের পর বয়ঃসন্ধি নির্ধারিত হয়। বয়ঃসন্ধির সময় থেকে মেয়েদের শরীর বৃদ্ধির সাথে সাথে ডিম্বাশয় নিঃসৃত ইস্ট্রোজেন হরমোন ক্ষরণের মাধ্যমে উদ্দীপিত হয় ও অপরাপর হরমোনের সাহায্যে মেয়েদের স্তনের ক্রমবৃদ্ধি ঘটে। এই বৃদ্ধির বংশগত কারণ পুষ্টির উপর নির্ভর করলেও পর্যায়ক্রমে বৃদ্ধির সমস্ত বৈশিষ্ট্য সমূহ প্রায় সকল মেয়েদের ক্ষেত্রে একই, সেটি লক্ষ্য করা যায়। ডিম্বাধারী ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে আরও বেশ কিছু পরিবর্তন ঘটে। বহিস্থ যোনি ওষ্ঠের মানে হচ্ছে ল্যাবিয়া মেজরা এবং অন্তস্থ যোনি ওষ্ঠ মানে হচ্ছে ল্যাবিয়া মাইনরা সমৃদ্ধি ঘটে এবং যোনিপথের শ্লেষ্মাস্তর বেশ পুরু বা মোটা হয়। ডিম্বাধার নিঃসৃত হরমোন এবং অ্যাড্রিনালের প্রভাবে জননাঙ্গে কেশোদ্গম হয়। অজদর্শনের সময় স্তন বৃদ্ধি এবং কেশোদ্গমের গতি যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় সেই সময় মেয়েদের দৈর্ঘ্য বৃদ্ধি সর্বাধিকভাবে ঘটে, তারপরে হ্রাস পায়। হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং গোনাডীয় গ্রন্থির প্রভাবে হরমোনের ক্ষরণের ফলে মহিলা শরীরে যে পরিবর্তন আসে তার মাধ্যমেই বয়ঃসন্ধি শুরু হয়, যেটাকে বলা হয় হচ্ছে পিউবার্টি। তাই অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ এবং গৌণ যৌন অঙ্গগুলির বিকাশ সম্বন্ধে ধারণা না থাকলে কিশোর কিশোরীরা ধন্দে পড়ে যায়। তখন তারা ব্যাপারটি নিখুঁত জানার জন্য বন্ধু এবং বান্ধবী খুঁজতে শুরু করে। এই বন্ধু বান্ধবীরাও এদেরই বয়সী, তাদের কাছেও ব্যাপারটি ধোঁয়াশা বা অজানা বা একেবারে নতুন, তাই তাদের অভিজ্ঞতার অভাব থাকে। আর অনভিজ্ঞ অবস্থায় মাস্টারি করলে সবই গোলমাল হয়ে যায়। তাই প্রতিটি পিতামাতাকে এই দায়িত্ব নিতে হবে, বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের সব কৌতূহলে নিরসন করতে হবে। তবেই বয়ঃসন্ধিকালের মধ্যে মেয়েরা সন্তান ধারণে উপযুক্ত হয়ে ওঠার সম্বন্ধে পাকা ধারণা লাভ করবে। গর্ভধারণ উপযোগী মায়েদের পুঁথিগত শিক্ষার সাথে জননতন্ত্রের বহি যৌনাঙ্গগুলি এবং শরীরের ভেতরে থাকা যৌনাঙ্গগুলির পূর্ণ জ্ঞান থাকার প্রয়োজনীয়তাটা কি? 12-14 বছরের মধ্যে মহিলাদের যৌনাঙ্গ বা জননাঙ্গের অর্থাৎ জেনিটাল অর্গানের কার্যকারিতা সম্বন্ধে সম্যক ধারণা বা জ্ঞান না থাকলে বয়ঃসন্ধি বা পিউবার্টি যখন শুরু হবে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ শুরু যখন করবে, ডিম্বাধার যখন পরিণত হতে শুরু করবে, তখন এই গ্রন্থির প্রভাবে শরীরে কি ঘটতে পারে এর ধারণা না থাকা, এই সম্বন্ধে পূর্ব থেকে শিক্ষা না থাকায় অনেক সময় মেয়েরা মেনস্ট্রুয়াল ব্লিডিং লক্ষ্য করে পাগল পর্যন্ত হয়ে যায়। তাই প্রতিটি জনন ক্ষমতা সম্পন্ন মেয়েদের সেক্স এডুকেশন ইন দিস নর্মাল রেঞ্জ অফ মেনস্ট্রুয়াল প্যাটার্ন এই সম্বন্ধে শিক্ষা দেওয়া উচিত। কারণ জননক্ষম প্রতিটি মহিলার চক্রাকারে প্রতি মাসে 28 দিন অন্তর জরায়ু থেকে নিষিক্ত না হওয়া ডিম্ব সহ রক্ত, মিউকাস এবং অন্যান্য কিছু পদার্থ ক্ষরণ হয়, যাকে মাসিক বা ঋতুস্রাব বলা হয়।
গ্রীষ্মকালীন দেশে 12 বছর বয়স থেকে 45 বছর বয়স পর্যন্ত ঋতুচক্র চলে। আমি আগের এপিসোডে বলেছিলাম যে এই যে মেনস্ট্রুয়েশন স্টার্টটা বা পিরিয়ড হওয়াটা, এটা কিন্তু ডিপেন্ড করে যে আমাদের লাইফস্টাইলটা কি, আমরা কোথায় থাকছি, সেখানকার টেম্পারেচার, হিউমিডিটি কীরকম, মানে এই জিওগ্রাফিক্যাল লোকেশনটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। 45 থেকে 12 বছর বিয়োগ দিলে থাকে 33 বছর, এর সাথে বছরে 12 বার গুণ করলে হয় 396, তার সাথে 4 যোগ করলে হয় আরও 400 বার। এবার মহিলা শরীরের জননাঙ্গের দুই ধারে দুটি ডিম্বাধার থাকে, তাহলে প্রতিটি জনন ক্ষমতা সম্পন্ন মহিলারা দুই ডিম্বাধারে 400টি ডিম্বাণু নিয়েই জন্মায়। আবারও বললাম, মহিলারা দুই ডিম্বাধারে 400টি ডিম্বাণু নিয়েই কিন্তু জন্মাচ্ছে। 1 থেকে 14 দিনের মধ্যে ইস্ট্রোজেন হরমোন এবং 14 থেকে 28 দিন পর্যন্ত শেষোর্ধ্ব প্রজেস্টেরন হরমোনের বিশেষ প্রভাব থাকে। এবার এই হরমোনের প্রভাবেই কখনো এই প্রি মেনস্ট্রুয়াল স্টেজে যখন পিরিয়ডটা হবে তার আগে পিম্পলস, বিভিন্ন ধরনের সিমটমস কিন্তু দেখা যায়। 14 থেকে 21 দিন পর্যন্ত গর্ভাধারে মখমলের মতো নরম রক্তের জালিকা দিয়ে বেড তৈরি হয় নিষিক্তকরণের পর, যেখানে ভ্রূণ থাকতে পারেন, দ্যাট ইজ কল্ড এন্ডোমেট্রিয়াম। প্রতি মাসে ডিম্বাধার থেকে একটি করে ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবে পাঠানো হয়। ডিম্বাণু পাঠানো হয় বলতে অটোমেটিক্যালি তারা যায়। ডিম্বাণু 2 দিন পর্যন্ত শুক্রাণুর জন্য অপেক্ষা করে। যখন শুক্রাণু আসে না, অর্থাৎ নিষিক্তকরণ বা ফার্টিলাইজেশন হয় না, তখন ওই রক্তের জালিকাগুলি ডিম্বাণু সহ 28 দিনের মাথায় ভেঙে পড়ে, মানে রিলিজ হয়ে যায় ওগুলো। এই চক্রকেই ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশন বলা হয়। একটু ছোট করে বুঝিয়ে দিই, যখন ফ্যালোপিয়ান টিউবে চলে গেল ডিম্বাধার থেকে, মানে ওই ওভাম যেটা থাকছে, ঠিক আছে, মানে ওটাকে ওভিলিউশন প্রসেস বলছে, যতক্ষণ না ফার্টিলাইজড হচ্ছে, মানে সে ওয়েট করলো 2 দিন ধরে, এবার কোনো স্পার্ম এলো না, মানে কোনো ইন্টিমেসি হয়নি বা ফিজিক্যাল ইন্টিমেসি হয়নি, তো সেই কারণে কোনো স্পার্ম ভেতরে প্রবেশও করেনি। তো সেই সময়তে কি হলো না, ওই যে ডিম্বাণুটা সে থেকে গেল, এবং তারপরে যখন শুক্রাণু এলো না বা নিষিক্তকরণ বা ফার্টিলাইজেশন কিছুই হলো না, তখন ওই রক্তের জালিকাগুলি ডিম্বাণু সহ, মানে ওই ডিম্বাণুটাকে নিয়ে ওই রক্ত জালিকাগুলি যা যা ছিল সেগুলো ওই মোটামুটি 28 থেকে 32 এরকম একটা প্যাটার্ন চলতে থাকে। কারোর 28 দিনে হয়, কারোর 30, কারোর 31, 32 এরকম হতে পারে। তো মোটামুটি 28 দিনের মাথায় সেটা ভেঙে পড়ে বলতে এখানে বোঝানো হয়েছে যে সেটা রিলিজ হয়ে যায়, ঠিক আছে। তো এই যে সাইকেল চলে, কারণ প্রত্যেক মাসেই হচ্ছে, একই প্যাটার্নে হচ্ছে, একই প্রসেসে হচ্ছে, তো এটাকে বলা হয় হচ্ছে মেনস্ট্রুয়েশন সাইকেল। এটি পরিমাণে 30 মিলিলিটার হয়। 3/4 দিনে মোট 250 ml হতে পারে। থাইরয়েড গ্রন্থির প্রভাবে প্রভাবিত হয়ে যদি ইস্ট্রোজেন হরমোন সময় মতো তার প্রভাব বিস্তার করতে না পারে, তাহলে স্ত্রী যৌনাঙ্গ গঠন হয় না। তার মানে থাইরয়েড কতটা ইম্পর্টেন্ট, থাইরয়েডের গঠন বা থাইরয়েড অ্যাক্টিভিটি যদি ঠিকঠাক না হয়, তখন কিন্তু তার ইস্ট্রোজেন হরমোন অ্যাক্টিভিটিও ঠিকঠাক হবে না, এবং তার কিন্তু এই ধরনের রিপ্রোডাক্টিভ অর্গ্যান ঠিকঠাক করে গঠন হবে না, বা এই হরমোনাল ইমব্যালেন্স হতে থাকবে, ঠিক আছে, তার রিপ্রোডাকশনেও কিন্তু প্রবলেম হবে। তো সেক্ষেত্রে স্ত্রী যৌনাঙ্গ গঠন হয় না, অপরিণত থাকে, এবং যৌন লক্ষণগুলির ভালোভাবে কিন্তু প্রকাশও হয় না। প্রজেস্টেরন হরমোনও যদি সময় মতো ডিম্বাধারে ক্ষরণ শুরু না করে, তাহলে ডিম্বাণু রোপণ, মানে যেটাকে ইমপ্ল্যান্টেশন বলা হয়, গর্ভপুষ্পধারণ বা গর্ভকালীন স্ত্রীদেহের বিকাশ বা পরিবর্তন কোনোটাই কিন্তু সম্ভব নয়, এবং কম ক্ষরণ হলে তখন কিন্তু গর্ভপাতও ঘটে যায়, অর্থাৎ মিসক্যারেজ হয়। মহিলা শরীরের বাইরে থাকা জননাঙ্গের প্রধান জনিতদ্বার বা যেটাকে বলা হয় ভালভা 2টি ত্বক স্তরের সমন্বয়ে গঠিত। উপরের মধ্যে কেশাবৃত যে অংশ বা স্তর থাকে তাকে বলা হয় লেবিয়া মেজোরা। আমি এই এপিসোডের প্রথমেই এই শব্দগুলোকে বলেছিলাম বা আলোচনা হয়েছিল। আর ভেতরে অবস্থিত যে অন্তঃস্থ জনিওষ্ঠ সেটাকে বলা হয় ল্যাবিয়া মাইনোরা। 2 জনিওষ্ঠ সংযোগস্থলে আছে ভগাঙ্কুর বা যেটাকে বলা হয় হচ্ছে ক্লিটোরিস। এই ভগাঙ্কুরের আকৃতি শরীরের গঠন অনুসারে বিভিন্ন স্ত্রীলোকের বিভিন্ন রকম হয়ে থাকে। মহিলা শরীরের ভেতরে থাকা জনন অঙ্গসমূহ যথাক্রমে কি? প্রথমত হচ্ছে ভেজাইনাল, যেটাকে বলা হয় অরিফিস, যোনি মুখ। এটি হাইমেন নামে পাতলা আবরণে ঢাকা, এটিকে সতীচ্ছদ বলা হয়। যোনি নালী, তার যেটাকে বলা হয় ভ্যাজাইনাল ক্যানেল। তারপরে জরায়ু, তারপরে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব, জরায়ুকে ইউটেরাস বলা হয়, ওকে। আর হচ্ছে যে ডিম্বাশয়, যেটা হচ্ছে ওভারি, এবং যোনিপথ অর্থাৎ ভেজাইনা। জরায়ুর ঋতুস্রাবে যেটি কাজে লাগছে। এটি পেশিবহুল ঝিল্লি বা বাচ্চা প্রসবের পথ। যোনিপথে এক ধরনের অ্যাসিড খরিত হয় যাতে শুক্রাণুকে কোনো ব্যাকটেরিয়া নষ্ট করতে না পারে, এবং তার জন্য সর্বদা অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি কি আমি আগের এপিসোডে বলেছিলাম। সহবাসের সময় এক ধরনের তৈলাক্ত রস নিঃসৃত হয়, যৌন মিলনের সময় পথ উদ্দীপিত হচ্ছে।
জরায়ু বা ইউটেরাসে গর্ভপ্রাপ্ত ডিম অর্থাৎ ওভাম স্বাভাবিকভাবে থাকে এবং এর মধ্যে ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশ ঘটে। প্রসবের পূর্ব পর্যন্ত শিশুর পুষ্টি, শ্বাসক্রিয়া, রেচনতন্ত্র সবই এখানেই বজায় থাকে। ফ্যালোপিয়ান টিউব মহিলা শরীরের ভেতরে থাকা জননাঙ্গ বা দুধারে দুটি অবস্থিত শ্লেষ্মাযুক্ত পেশিস্তর ঝুলন্ত অবস্থায় থাকে। ঊর্ধ্ব প্রান্তে ঝুলন্ত ঝালর ডিম্বাণুকে ডিম্বাশয় থেকে ফ্যালোপিয়ান টিউবে বা নালীতে প্রবেশ করাতে সাহায্য করে এবং অপেক্ষা করে শুক্রাণু দ্বারা নিষিক্ত হওয়ার জন্য, এবং শুক্রাণুকে ওই ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করতে এবং নিষিক্ত করতে সাহায্য করে। মহিলা শরীরের ভেতরে থাকা জননাঙ্গের মধ্যে দুধারে দুটি ডিম্বাশয় অর্থাৎ ওভারি অবস্থিত। প্রতিটি ডিম্বাশয় সাধারণত 1 মাস অন্তর একটি করে ডিম্বাণু নিঃসরণ করে, অর্থাৎ প্রথম মাসে ডান দিকের ডিম্বাশয় যদি ডিম্বাণু নিঃসরণ করে তবে পরের মাসে বাম দিকের ডিম্বাশয় ডিম্বাণু নিঃসরণ করবে। প্রতি বছর 12টি ডিম্বাণু নিষ্ক্রান্ত হয় ডিম্বাশয় থেকে। মহিলা শরীরে শৈশব এবং কৈশোর ও যৌবনের বিভিন্ন সময় ডিম্বাশয়ের গঠনের পরিবর্তন লক্ষ্য করা যায়। যৌবন আরম্ভে, গর্ভকালীন ও রজনিবৃত্তি অর্থাৎ মেনোপজ আর কি, যেটা বলা হচ্ছে যে ওই সময়ের মেনস্ট্রুয়েশন হবে না, তো তারপরেও ডিম্বাশয়ের লক্ষণীয় পরিবর্তন ঘটে। তাই প্রথম জীবন থেকে বহিস্থ যৌনাঙ্গগুলি এবং শরীরের ভেতরে থাকা যৌনাঙ্গগুলি কার্যকারিতা এবং পরিবর্তনের জ্ঞান থাকা আবশ্যিক এবং উচিত। পরবর্তী এপিসোডে আমরা জানবো যে জনন ক্ষমতা সম্পন্ন মহিলাদের কখন কখন ঋতুস্রাব বা মাসিক বন্ধ থাকে এবং স্বাভাবিক ঋতুস্রাব না হওয়ার কারণগুলি কি কি। আজকের এপিসোড এইটুকুই।